তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। গ্রামের লোক বলা বলি করছে সবিমলি নাকি সুলতানকে ওই জিনিসগুলো দিয়েছিল শহরে পাঠাবার জন্য। হ্যাঁ, সবিমলি নাকি একটা রিভলভার আর কি কি জিনিসপত্র দিয়েছিল, তাই তো বলছি। এ তুমি কি বলছো? সুইমন এটা কি করলো? সুলতানের মতো একটা ভালো ছেলেকে এর মধ্যে টেনে আনার কোনো মানে হয়? সুলতানের কোনো খবর পেয়েছিস? কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। সুলেমান কি হয়েছে? খারাপ কিছু? না আব্বা, সুলতানের কোনো খবর পাওয়া যাচ্ছে না। সব জায়গার থেকে হতাশ হয়ে ফিরছি, কিন্তু কোথাও কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আহা, আগেই কেঁদো না, আগে ব্যাপারটা ভালো করে বুঝি। সুলেমান, কি হয়েছে একটু খুলে বলতো। আমি আর ফুলমিয়া সমস্ত জায়গায় গিয়েছি, যেখানে যেখানে সুলতানের খবর পাওয়া সম্ভব, কিন্তু কিন্তু কেউ কোনো খবর দিতে পারছে না। আমরা উকিলের সঙ্গেও কথা বলেছি, কিন্তু সবাই বলছে ইংরেজ সরকার স্বদেশীদের প্রতি খুব শক্ত। কোনো খবর বের করা বা সুলতান কোথায় আছে তা খুঁজে বের করা খুব মুশকিল। তাহলে কি আমার সুলতানকে আর খুঁজে পাওয়া যাবে না? আম্মা, পাওয়া যাবে না কেন? আমরা তো এখনো হাল ছাড়ছি না। আমি এখানে আসার আগে ফুলমিয়াকে বলে এসেছি কোনো রকম খবর পেলে যেন আমাকে খবর দেয়। আসলে সেও খুব মানসিকভাবে হতাশ। তো তুই চলে এলি, ফুলমিয়া কি একা একা সব দিক সামলাতে পারবে? কেন পারবে না? আর আমারও তো চাকরি আছে আব্বা। আর কতদিন এরকম ছুটি নিয়ে কলকাতায় পড়ে থাকবো? যদি কিছু খবর পেতাম তাহলে না হয় আর কিছুদিন থেকে সুলতানকে ছাড়াবার ব্যবস্থা করতাম, কিন্তু এতদিনেও তো কোনো খবর বের করতে পারলাম না। বুঝেছি। তাহলে এখন উপায়? সেটাই তো বুঝতে পারছি না কিছু করব। তবে হ্যাঁ, শেষ একটা আশা আছে। আশা আছে? সেটা কি? শুনলাম ফারজানা ম্যাডাম নাকি কলকাতা আসছেন। ওনার যা জানাশোনা আছে তাই দিয়েই সুলতানকে ছাড়াবার ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি পারবেন। উকিল তো, ওনার স্বামী তো শুনেছি বিরাট ব্যারিস্টার। হ্যাঁ, এখন শেষ ভরসা ওই ফারজানা ম্যাডাম। উনি যদি কোনো খবর বের করতে না পারেন তাহলে তাহলে খুবই বিপদ। না না না, আমার মন বলছে উনি ঠিকই পারবেন। আমার সুলতানের কোনো বিপদ হবে না। ফারজানা ম্যাডাম শুনেছি খুবই দয়ালু, খুবই ভালো মানুষ। আল্লাহ ওনার মঙ্গল করুক। যা বাবা যা, অনেকটা পথ এসেছিস, একটু বিশ্রাম কর যা। হ্যাঁ বাবা, যা তুই হাত মুখটা ধুয়ে নে, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। জি আম্মা। সুলতানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা জলজান্ত মানুষ পুলিশের কাছে ধরা পড়লো, তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। আল্লাহ দেখো, নতুন করে কোনো অঘটন সহ্য করার ক্ষমতা কিন্তু আমার নেই। আল্লাহ তুমি দেখো। আম্মা, আমায় ডেকেছিলে? হ্যাঁ বাবা, বস। বলো আম্মা, কি বলবে? বড় বৌমা, বাচ্চা কাচ্চা, ওদের খবর কি রে? ওরা সব ভালো আছে? জি আম্মা, ওরা সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা বাবা, তুই না বলেছিলি এবার এলে বৌমা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আসবি? বৌমা বুঝি আসতে চাইলো না? না না আম্মা, তেমন কিছু নয়। সে তো আসতেই চেয়েছিল, কিন্তু আমি আনিনি। আসলে এবার খুব তাড়াহুড়ো করে আসতে হলো তো। আম্মা, পরের বার ঠিকই নিয়ে আসবো। আর তাছাড়া ছেলেমেয়েরাও আসার জন্য খুব বায়না ধরেছে। হ্যাঁ, এবার বৌমা এলে ওকে আর যেতে দেব না। তুই বৌমাকে ভালো করে বুঝিয়ে বলবি, তার নিজের সংসার সে যেন বুঝে নেয়। আমি আর কি বলবো? সে এলে তুমি নিজেই বলো। এই সংসারের ঝুট ঝামেলা আমার আর ভালো লাগছে না বাবা। আমি এখন বউদের হাতে সংসার তুলে দিয়ে নিজে একটু নিশ্চিন্তে থাকতে চাই। ছোট বউয়ের সাথে তো তার বনিবনার কোনো অসুবিধা হয় না আম্মা। অন্তরাই তো তাকে মোটে সহ্য করতে পারে না। সারাক্ষণ দুজনের মধ্যে শুধু ঝগড়া লেগেই থাকে। এই জন্যই ভাবছি এবার ভালো ভালো সবকিছু মিটে গেলে অন্তরাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব। সেটা তোমার ইচ্ছে। আবার যেন বলো না আমাদের জন্য অন্তরাকে পাঠিয়ে দিতে হলো। এখনো পর্যন্ত অভিমান করে আছিস? এবার যা করব নিজের ইচ্ছেতেই করব, কারো কথা কানে নেব না। তা তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে। আমি আর এই বিষয়ে কি বলবো? এখন সুলতানটা ভালো ভালো বাড়ি ফিরে এলেই হয়, তাহলে আমি নিশ্চিন্ত হই। তুমি দেখো আম্মা, সুলতান নিশ্চয়ই একদিন আমাদের মাঝে ফিরে আসবে। মায়ের মন তো বাবা সবসময় খারাপ চিন্তাটাই হয়। কি যে হবে ছেলেটা। কি আর হবে? অত দুশ্চিন্তা করো না আম্মা। আমি ফুলমিয়া, আমরা সবাই তো চেষ্টা করছি। একটা না একটা ব্যবস্থা বের হবেই। হ্যাঁ বাবা, তোরই তো ভাই, তুই ছাড়া আমার আর কে আছে? আচ্ছা, কলকাতায় কতগুলো জেল আছে তুই তো জানিস। সবগুলো জেলখানায় গিয়ে যদি খবর নিস, তাহলে কি সুলতানের খবর পাওয়া যাবে না? না আম্মা, ওরকম ভাবে খবর নেওয়া যায় না। ইংলিশ পুলিশে একটা নিয়ম আছে যে তারা স্বদেশি বন্দীদের ব্যাপারে অনেক গোপনীয়তা রক্ষা করে। যদি কেউ তথ্য ফাঁস করে দেয় তাহলে তার সাজা হতে পারে, এমনকি তার চাকরিটাও চলে যেতে পারে। আর আমি এমনিতে অনেক চিন্তার মধ্যে আছি। আমার অফিস যদি কোনোভাবে জানতে পারে যে সুলতান আমার ভাই, তাহলে তাহলে আমার চাকরিটা চলে যাবে। এটা ইংলিশ সরকারের আইন। যেভাবে হোক আমার সুলতানের খবর তুই জোগাড় কর। আমার কিন্তু খুবই ভয় করছে বাবা। চিন্তারই বিষয় আমার। সুলতান যে কেসে ধরা পড়েছে তাতে তার ছাড়া পাওয়া খুবই মুশকিল। সাজা তাকে পেতেই হবে। ইংলিশ সরকার স্বদেশীদের ব্যাপারে খুব কঠিন আইন এনেছে। তাহলে এখন কি হবে? কি আর হবে? সাজা হবে, হাজতবাস হবে। তাও ভালো যে সুলতান জীবিত ধরা পড়েছে। না হলে তো আজকাল ইংলিশ সরকার স্বদেশীদের না ধরে সোজাসুজি গুলি করে মেরে ফেলছে। গুল, কি হচ্ছে? এই গুল, কাঁদছিস কেন গুল? গুল, কি হলো? চাচি, উনি কি আর ফিরে আসবে না? তুই সব কি বলছিস? সবাই মিলে এত চেষ্টা তদবির করছে, কিছু না কিছু তো একটা হবেই। আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। কবে থেকে তো শুনছি চাচি,
সব ঠিক হয়ে যাবে, কিন্তু কই, কিছু তো ঠিক হচ্ছে না। সব কেমন যেন আরো এলোমেলো হয়ে যাচ্ছে। কিছু এলোমেলো হচ্ছে না, সব ঠিক আছে। এই তো সুলেমান এসছে, সুলেমান এসে তো বললো ওরা অনেক চেষ্টা করছে। তারপর ফুলমিয়া চেষ্টা করছে, ফুলমিয়ার সাথে ফুলমিয়ার ম্যাডাম ফারজানা ম্যাডাম সেও আছে। সবাই মিলে যখন এত চেষ্টা করছে তখন কি সবার চেষ্টা বিফল হবে বল? তুই কিচ্ছু ভাবিস না, দেখবি খুব শীঘ্রই সুলতান ফিরে আসবে। দেখবি আমাদের সুলতান ঠিক ঠিক ফিরে আসবে। আমি যে আর পারছি না চাচি, আমি যে আর পারছি না। উনি না ফিরে এলে আমি কি দিয়ে বাঁচবো? আমি আর বাঁচতে পারবো না চাচি, আমি আর বাঁচতে পারবো না চাচি। বলিস আল্লাহর উপর ভরসা রাখ, কিচ্ছু হবে না, সুলতানের সব ঠিক হয়ে যাবে। সুলেমান আজ সকালে চলে গেল, আর দু একটা দিন থাকতে বলতে পারলে না? বলেছিলাম তো, তো বললো যে খুব জরুরি একটা কাজ আছে নাকি। তা অবশ্য ঠিকই বলেছ, ছেলেটা কাজকর্ম বন্ধ করে এতদিন ছোটাছুটি করলো, এখন তো একটু কাজকর্মে মন দিতে হবে। তবে বলে গেছে যে আর কিছুদিন পরে আবার আসবে। এবার আসলে বৌমা ছেলে পিলে সবাইকে সঙ্গে করে নিয়ে আসবে। হ্যাঁ, সেটা তো খুবই ভালো কথা। কতদিন নাতি নাতনিদের মুখগুলো দেখিনি। এবার বৌমা আসলে আমি কিন্তু যেতে দেব না, এখানে রেখে দেব। কিন্তু সে কি থাকবে? যাতে থাকে সেভাবেই বলবো। এবারে সংসারের ভার আমি তাদের হাতে তুলে দিয়ে নিজে একটু বিশ্রাম নেব। তারা কি পারবে এত বড় সংসারের দায়িত্ব নিতে? বড় বৌমা ঢাকা শহরে আরাম আয়েসে দিন যাপন করছে, আর ছোট বৌমা নতুন, তারপর বয়স অল্প, এসব দিবা স্বপ্ন দেখো না। কবরে সাহেব বাড়িতে আছেন নাকি? ও কবরে সাহেব, আপনি এখানে আছেন দেখছি। কি ব্যাপার, তুমি এই অসময় আমার বাড়িতে? না ওই শুনলাম সুলেমান এসেছে, তাই এলাম আর কি। হ্যাঁ এসেছিল, আচ্ছা সকালে চলে গেছে। তাই নাকি? তা কি বলে গেল? কলকাতার খবর কি? তা শুনে তোমার কাজ কি? যা বাবা, একই গায়ে থাকি, একটু খোঁজখবর দিতে দোষ কি? তার চেয়ে বলো যে পুলিশকে জানাতে হবে। তুমি যে পুলিশের চর, এটা কে না জানে? এসব আপনি কি বলছেন কবরে সাহেব? আমি ঠিকই বলছি, যাও বেরো আমার বাড়ি থেকে। আহা, কি করছো কি? চুপ করো না। না, এই বেটা পুলিশের চামচা, একটা চর মরেছে তোমাদের। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিপ্লবীরা তোমাদের ছেড়ে দেবে না। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন কবরে সাহেব, এর ফল কিন্তু ভালো হবে না। মাত্রা আমি এখনো ছাড়াইনি, কিন্তু মাত্রা আমাকে ছাড়াতে বাধ্য করো না। ভালোই ভালোই চলে যাও। এই মোহর আলী বুড়ো হতে পারে, কিন্তু মরে যায়নি যে তোমার মতো একজনকে আমার তোয়াজ করতে হবে। যাও, বেরিয়ে যাও। ঠিক আছে, আমিও দেখে নেব। এই আমার কথা বলে। কর্তা, শুনলুম মোহর কবরেজের বড় ছেলে এসেছে, নিশ্চয়ই সুলতানের কোনো খবর নিয়ে এসেছে। তর্ক, তুমি বড্ড বাসি খবর দাও। ও খবর আমি অনেক আগেই পেয়েছি।
ইয়ে, তা একটু খবর নেবেন নাকি সুলতানের কি হলো? নেব 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 তো বটেই, সবে তো এসেছে, আরো কিছুদিন থাকবে। এর মধ্যে সময় সুযোগ বুঝে খবর নিয়ে নেব খান। কথা 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 করছিস কেন? অপদার্থের মতো না লাফিয়ে আগে কি হয়েছে সেইটা বল। আমাকে অপমান করেছে, আমাকে অপমান। কে তোকে অপমান করলো? কে আবার? ওই মোহর আলী। মোহর আলী এত বড় সাহস, তোকে অপমান করে? তোকে অপমান করলো কেন? গতকাল আমি শুনলাম সুলেমান এসেছে, তাই আমি ভাবলাম যে সুলেমানের সঙ্গে কথা বলে যদি সুলতানের কোনো খবর পাওয়া যায়। সেই জন্য আমি মোহর আলীর বাড়িতে গিয়েছিলাম। গিয়ে শুনলাম আজ সকালে সুলেমান ঢাকা চলে গিয়েছে। তাই সুলেমানের দেখা না পেয়ে আমি মোহর আলীকে সুলতানের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তা কি বললো মোহর? কোনো খবর পেলি? ধুর, কোনো খবর তো দিলই না, উল্টো যা তা বলে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। কর্তা, ওই মোহর আলীর কিন্তু বড্ড বার বেড়েছে। ছেলে জেলে, কিন্তু তারপরেও তার দিমাগ কমছে না। সময় থাকতে নদীতে বাদ দিন, নতুবা জল কিন্তু মাথার উপর দিয়ে বইবে। বেটা বলে কিনা আমি পুলিশের চর, পুলিশের দালাল, আরো কত কিছু বললো। কর্তা আবার বলে কি জানেন, তোদের একজনকে তো বিপ্লবীরা মেরেছে, এবার তোদেরকেও মারবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মোহর কবরেজ স্বদেশী করে। ভাবুন কর্তা, আপনার নাম টেনেও কথা বলছে, কত বড় সাহস! এর কিন্তু একটা বিহিত আপনাকে করতেই হবে। আর একটু ধৈর্য ধরো তর্ক। মোহর বড় চালাক, ওকে মাথা গরম করে কিছু করা যাবে না, যা করতে হবে মাথা ঠান্ডা করে। কিন্তু এত বড় কথা শোনার পর আপনি শান্ত থাকতে পারেন, আমি পারবো না। এই অপমানে বদলাবি নেবই। চুপ কর বেয়াদব। চুপ কর বেয়াদব। তোর কি ক্ষমতা আছে সেটা আমার জানা আছে। মোহরের সামনে তো কিছুই করতে পারিসনি, আর এখন এখানে এসে বাদরের মতো লাফাচ্ছে। তোকে খবর আনতে যেতে কে বলেছে? মাথা মোটা গেছে খবর আনতে। মেজকর্তা, অন্যায় হলে মার্জনা করবেন। এষ্ট হয়তো ভুল করেছে, কিন্তু তাই বলে ওই মোহর আলী কবরেজ আমাদের সবাইকে অপমান করবে, এটা মেনে নিতে পারছি না। মানতে কি আমি পারি? আমিও পারি না। সুলতানের ব্যাপারটা আর একটু জটিল হোক, তারপর আমি মোহরের টুটি চেপে ধরব। তুমি এক কাজ করো তর্ক, আগে মোহরকে খবর দাও, বলো আমি তাকে ডেকেছি। কেষ্ট, তুইও সাথে যা। আগে কথা। মোহর আলী, তুমি চলো ঢালে ঢালে, আমি চলি পাতায় পাতায়। এমন ফাঁদ পাতবো আমি, না পড়ে তুমি যাবে কোথায়? শরীরটা এখন কেমন লাগছে? ভালো। তখন খুবই অস্থির লাগছিল। আসলে শরীর মন কোনোটাই তো ভালো নেই। একটা জলজ্যান্ত মানুষকে পুলিশে ধরে নিয়ে গেল শুনলাম, তারপর থেকে সে নিরুদ্দেশ।
কোথায় আছে, কেমন আছে, কি করছে কিচ্ছু জানি না। তারপর আবার এই সমস্ত উটকো ঝামেলা মেজ মল্লিকদের চামচাতে নিয়ে, ওই মেজ মল্লিকের চামচাদেরকেও তোয়াজ করে চলতে হবে নাকি? তারপরও কেষ্টর সঙ্গে তোমার ওইভাবে কথা বলাটা উচিত হয়নি। তুমি নিজেই তো জানো ওরা কখন কোন হাঙ্গামা বাঁধিয়ে পেলে তার কি কোনো ঠিক আছে? আর মেজ মল্লিকের সাথে বিবাদ করে আমাদের কি কোনো লাভ আছে বলো? লাভ লোকসান আমি বুঝি না। আমি বুঝি কোনো অন্যায় চুপ করে সহ্য করা উচিত না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। তোমাদের মতো লোকদের জন্য মেজ মল্লিক এতবার বেড়েছে। আমার ছেলের কি হয়েছে না হয়েছে সেটাকে আমি মেজ মল্লিকের ওই চামচাদের কাছে কৈফিয়ত দেব না? পেয়ারা আমি পারবো না। মাথা নিচু করে আমি বাঁচতে পারবো না। ভাইজান, আপনি একটু শান্ত হন। বুবু, তুমি কি শুরু করলে বলো তো? ভাইজানের শরীর খারাপ অবস্থা, এসব কথা কি না তুললেই নয়? ভাইজান যা করেছেন একদম ঠিক করেছেন। আমিও যদি তার জায়গায় থাকতাম না, তাহলে একই কাজ করতাম। হ্যাঁ, তুই তো তোর ভাইজানের হয়ে কথা বলবি। আমি তো সবারই খারাপ চাই, তাই না? এখন এই লোকটার যদি কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করব বল? আহা, এতে আবার কাঁদার কি হলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আর কখনো এরকম করব না। এখন দয়া করে কান্নাটা বন্ধ করো। কবরেজ, কবরেজ, ও মোহর কবরেজ, বাড়িতে আছো? একটু বাইরে এসো। ওই যে দেখেছো তো, চলে এসেছে। যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার কথা তো খুব খারাপ লাগে। এবার অশান্তি ভোগ করো। আহা, তো ভয় পেলে বাঁচা যাবে না। দেখি কত বড় মাতব্বর হয়েছে ওরা। ভাইজান দাঁড়ান, আমি গিয়ে দিচ্ছি। তুই যাবি মানে? এতগুলো পুরুষ মানুষের মাঝে তুই যাবি? হ্যাঁ যাব। কি করবে ওরা আমাকে? গিয়ে দেখি না। ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া দরকার আছে বুবু। পুরুষ মানুষই তো, বাঘ ভাল্লুক তো আর নয়। দেখো মেয়ে, আমাকে জ্ঞান দিও না, ওটা আমার কাজ। জানি তো, চিরকাল তো ওই সহজ কাজটা করাই আপনার অভ্যেস। মানে? জ্ঞান দেওয়া খুব সহজ, কিন্তু জ্ঞান নেওয়াটা খুব কঠিন, যেটা এখন আপনার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, তাই তো? দেখো মেয়ে, তুমি কিন্তু বেশি বলছো। ধৈর্যের সীমা অতিক্রম করো না, তাহলে কিন্তু। তাহলে কি? কি তাহলে? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।